আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ সরকারের এএনএম এবং জিএনএম পরীক্ষা বিগত বছরে আসা পাটিগণিতের একটি খুব ভালো প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এবং এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ এটা হচ্ছে তোমার সুদ আসল চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা প্রায় সব রকম পরীক্ষায় জিজ্ঞেস করা হয় এবং এবারে এএনএম জিএনএম পরীক্ষাটা আসার সম্ভাবনা খুবই বেশি এই টাইপের প্রশ্ন। তো পরীক্ষায় আমরা কি করে এই টাইপের প্রশ্ন খুব কম সময়ের মধ্যে আমরা করতে পারবো, তার জন্য আমাদের এই ভিডিওটি আনা হয়েছে। এই ভিডিওটাকে সবাই আম, আহ, ভালো করে দেখবে, বুঝবে এবং ভালো লাগলে সবার কাছে শেয়ার করবে। তো চলো আমরা শুরু করি। প্রশ্নটা ছিল যে 10% সুদের হারে, 10% সুদের হারে কি বলা হচ্ছে, চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর সময়ে কিছু টাকা 121 টাকা হয়ে যায়। তো সেই টাকাটা কত ছিল, মানে টাকাটা দেওয়া নেই, বলা হচ্ছে যে সুদের হার হচ্ছে 10%, চক্রবৃদ্ধি সুদ, সময় 2 বছর, 2 বছর পরে সেই টাকাটা কত হয়ে দাঁড়ায়, 121 টাকা হয়ে যায়। তাহলে আসল টাকাটা কত ছিল? এটা করার জন্য কি করতে হবে, আমরা খুব কম কলম ইউজ করে এবং কম সময় কি করে করবো, তার জন্য একটা লজিক তোমাদেরকে জানতে হবে। যে কোনো চক্রবৃদ্ধি সুদের এরকম টাইপের প্রশ্নতে তোমরা এই লজিকে কাজে লাগালে খুব তাড়াতাড়ি রেজাল্ট বের করতে পারবে। আমরা আগে কি করব, এই যে পার্সেন্টেজটা আছে এই পার্সেন্টেজটাকে তুলব। 10%, আমরা জানি পার্সেন্ট মানে হচ্ছে তার নিচে 100, পার্সেন্টের মানে হচ্ছে তার নিচে ভাই 100। তারপরে কি করবো আমরা, মানে জিরো জিরোকে কেটে দিব, তো থাকবে কি 1/10, থাকবে কি 1/10 থাকবে। এরপরে আমাদের যেটা করতে হবে, পি আর এ, পি মানে হচ্ছে তোমার আসল টাকা যেটা ছিল, আর এ মানে হচ্ছে আসল টাকা যুক্ত সুদ হয়ে যে সব বৃদ্ধিমূলটা হয়েছে, আসল টাকা প্লাস সুদ জুড়ে যেটা লাস্টে হয়েছে। আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে এই যে পার্সেন্টেজ আমরা করেছি, এই যে 10, এই 10টাই হচ্ছে আসল টাকা। আমাদেরকে ধরে নিতে হবে পার্সেন্টেজের নিচে যে অংশটা থাকবে সেটাই হবে আসল অ্যামাউন্ট। আসল অ্যামাউন্টটা কত না 10। তো কি হবে না, এটা এই যে ওয়ান আছে, এটা কি বোঝায়, এটা বোঝায় যে টাকাটা 10 ছিল, তারপরে এর সাথে এক সুদ জুড়ে এখন হয়ে গেছে 11। এই পার্সেন্টেজের কথাটা মনে রাখতে হবে, যে নিচে অর্থাৎ ঘরে যে পার্টটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমার আসল অ্যামাউন্ট যেটা ছিল শুরুতে, এবং তার সাথে এক জুড়ে হয়েছে 11। তো আমরা লিখবো 10 আর 1 জুড়ে হয়েছে 11। এটা গেল 1 বছরে, কিন্তু আমার মোট টাইম 2 বছর বলেছে, সেই জন্য এই কাজটাকে আমাকে দুবার করতে হবে। যদি বলা থাকতো 3 বছরে, তাহলে এই কাজটাকে আমাকে তিনবার করতে হতো। কি করব না, আবার 10 ধরবো, আবার 10 আর 1 জুড়ে করবো 11। তাহলে তো আরেকবার বলি, আমরা কি করব না, পার্সেন্টেজকে আগে সামান্য ভগ্নাংশ করব, ভগ্নাংশ করার পরে কি করব, নিচের যে পার্টটা থাকবে সেই পার্টটাকে সবসময় আমরা কি ভাববো, সেইটা ছিল আমার আসল টাকা, মানে পি 10। আর উপরে যেটা আছে, যেহেতু এটা সুদের কথা, তাহলে মানে কি টাকাটা বাড়বে, তাই সেই এক জুড়ে যাবে তার সাথে, 10 আর 1 জুড়ে হয়ে যাবে 11। তারপরে আবার কি করবো, যেহেতু একটু 2 বছরের বলেছি, সেই জন্য আমাকে এই কেসটা আবার দ্বিতীয় বছরের জন্য ভাবতে হবে। 10 ছিল, আমার বেড়ে হয়ে গেছে 11। এরপরে আমাদের কি করতে হবে না, আমার মোট টাকাটা কত হবে, এটা 1 বছরের টাকা, এটা 1 বছরের টাকা, কিন্তু আমাকে মোট কত হলো, না, এখানে মোট করতে হলে তোমাকে 10 × 10 করতে হবে, সমান 100 করতে হবে। 10 × 10 সমান 100 করতে হবে। এবার এই 100কে আমরা 100 ইউনিট লিখবো। 100 ইউনিট, ইউনিট মানে এটা আসলে 100 নয়, 100 টাকা নয়, এটা 100 হতে পারে বা 100 × 2, 3 কিছু একটা হতে পারে। এটা আসল টাকা নয়, কারণ এটা পার্সেন্টেজে কখনো কোনো কিছু আসল বলা থাকে না। যে 10% মানে আমরা লিখে দিই 1/10, মানে সেটা কি আসলে 10 টাকা ছিল, আসলে 10 টাকা না হতে পারে। তাই আমাদের দুই ভাবতে হবে, এটা 100 ইউনিট। আর এটা কত, 11 × 11 করবো, সমান 121 ইউনিট। তাহলে এখান থেকে আমরা বুঝলাম আমাদের যে আসল টাকাটা সেটা হবে 100 ইউনিট টাকা। 100 × 2 হতে পারে, 100 × 4 হতে পারে, কিছু একটা হতে পারে। আর আমাদের যে মোট টাকা বেড়ে হয়েছে কত না, 121 ইউনিট। আবার প্রশ্নতে বলেছে কি না, টাকাটা যে বেড়ে হবে সেটা 121 টাকা হবে, এটা বলা আছে প্রশ্নতে, 121 টাকা হবে। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাই না, আমার বেড়ে বেরিয়েছে 121 টাকা, প্রশ্নতে বলা আছে 121, তাহলে আমি এখানে লিখতে পারি যে 121 ইউনিট সমান 121। মানে এই 121 যা, এটাও তাই, এটা আমার 2 বছরের শেষে বেড়ে এইটা হয়েছে,
প্রশ্নতে বলা আছে 2 বছরের শেষে টাকাটা এটা হবে। তাই আমি এই দুটাকে সমান করলাম, সমান করার পরে দেখছি আমি যে 1 ইউনিট সমান কত হবে। আর যদি 121 ইউনিট সমান 121 হয়, তাহলে 1 ইউনিট সমান হবে 121, আর এই 121 এখানে এলে ভাগ হয়ে যাবে, গুণ আছে এখানে এলে ভাগ হয়ে যাবে। তো আমরা যখন কাটাকুটি করবো তো আমাদের অ্যান্সার বেরোবে 1। তার মানে 1 ইউনিট সমান 1। আমার মেন প্রশ্ন ছিল যে আসল টাকাটা কত হবে। আসল টাকাটা কত ছিল আমার, 100 ইউনিট। তাহলে 100-র সাথে এই ইউনিটের মান বেরোলো 1, যদি গুণ করে দিই তাহলে বেরোবে 100 টাকা। তাহলে আমার শুরুতে টাকাটার পরিমাণ কত ছিল, 100 টাকা। আবার বলছি কি করব আমরা, পার্সেন্টেজ কি ধরবো, পার্সেন্টেজ কি ধরে সেখান থেকে আসল বের করব কত, 10। আর আসল প্লাস সুদ জুড়ে কত হয়ে যাবে, 11। 2 বছর বলা আছে, সেই জন্য আমরা এটাকে 2বার রিপিট করবো। 2বার রিপিট করার পরে আমরা আসল অ্যামাউন্টটা পাবো কি করে, না 10 × 10 সমান 100 ইউনিট, এটা আসল ছিল ইউনিট। আর 11 গুণ করলে 121 ইউনিট। এরপরে আমরা একটা জিনিস কি করব, না আমাদেরকে প্রশ্নে একটা হিন্ট দেওয়া আছে যে টাকাটা 2 বছর পরে বেড়ে হয়ে যাবে কত, 121 টাকা হয়ে যাবে। আর একদম ক্যালকুলেশনের আমিও বের করেছি 121 টাকা। তাহলে আমরা লিখতে পারি 121 ইউনিট সমান 121। তাহলে সেখান থেকে আমি বলতে পারি 1 ইউনিট, ইউনিট মানে হচ্ছে একক। যেরকম আমরা লিখতাম না 5x সমান 20, 10x সমান 20, তো x সমান কত, এখানে সে x না লিখে আমরা 1 ইউনিট ধরে নিয়েছি। তো সেই 1 ইউনিট সমান কত, না 121, 121। এখন 121 গুণ ছিল, এখানে ভাগ পেলো, তাহলে 1 বেরোলো উত্তর। ইউনিটের মান 1 বেরোলো। তাহলে আমার আসল বের করতে বলেছিল, আসল ছিল 100 টাকা, 100-র সাথে আমাকে 1 ইউনিট গুণ করে দিলে 100 টাকা আমার বেরিয়ে গেল। এই কোশ্চেনটা রিপিটেড কোশ্চেন এবং প্রায় প্রতি পরীক্ষায় এটা জিজ্ঞেস করা হয়, গ্রুপ ডি গ্রুপ সি লেভেলের এটা কোশ্চেন। এবং খুব কম সময়ের মধ্যে এই লজিকটাকে যদি তোমরা মাথায় রাখতে পারো, তাহলে খুব কম সময়ের মধ্যে এবং বড় বড় সংখ্যা থাকলে তোমরা সহজেই এটা করতে পারবে। শুধু পার্সেন্টেজকে লক্ষ্য রাখতে হবে। এইরকম আরো গুরুত্বপূর্ণ আপডেট নেওয়ার জন্য আমাদের এই পাঠশালা উৎসাহ চ্যানেলের সাথে যুক্ত থাকো।